চর্যাপদের দুইটা পদের ভিতরে বাউল, যে এখন আমরা বলছি না, বাউল শব্দটার প্রথম শব্দটা আমরা পাই, যে নাচন্তি বাজিল, এই যে বাজিল শব্দটা পাচ্ছি। আবার আর একটা পদে আছে চর্যাপদের 35 সংখ্যক পদে, বাজুলে দিলমো লক্ষ্য ভনিয়া। এই বাজিল এবং বাজুল এই শব্দ থেকে বাউল শব্দটার উৎপত্তি। সুধী স্বজন, সিটি ব্যাংক নিবেদিত আরটিভির অক্ষরের গল্প আয়োজনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই অক্ষরে বর্ণমালা আমাদের সংস্কৃতির সবচেয়ে বড় যে জায়গা, বাংলা লোকগান, লোকসংস্কৃতি সব কিন্তু রক্তে ধোয়া, আগুনের ভেতর থেকে উত্থিত। এবং আমরা জানি যে আমাদের এই লোকসংস্কৃতিকে আমরা যদি হৃদয় ধারণ না করি, আমরা যদি সেটাকে অগ্রবর্তী না করি এবং বর্তমান সময়ের সঙ্গে প্রাসঙ্গিক করে না তুলি, তাহলে আমাদের যে পরিচয়, আত্মপরিচয় আমরা হারিয়ে ফেলব। এবং যে জাতি আত্মপরিচয় হারিয়ে ফেলে সে সামনে এগোতে পারে না, সেটাই আমাদের মনে রাখতে হবে। এই আত্মপরিচয়ের অনুসন্ধানে যিনি ব্যাপৃত আছেন, তিনি আজকে আমাদের অতিথি সাইমন জাকারিয়া। কেমন আছেন? আপনাদের আশীর্বাদে ভালোই আছি। সাইমন, আমরা জানি যে আমাদের বাংলা গান কিন্তু বাংলাদেশের ব্র্যান্ডিংয়ের জায়গা, কিন্তু সেই গানের যে ধারাবাহিকতা সেটা কিন্তু এসছে আমাদের লোকগান থেকে। এবং ঢাকায় আমরা যারা বসবাস করি, আমরা একটা তাচ্ছিল্যের দিকে তাকায়, পল্লী গান, লোকগান, আধুনিক মানে একটা এটা বুর্জোয়া সংস্কৃতির একটা চিন্তা, কিন্তু প্রকৃত বুর্জোয়া সংস্কৃতি কিন্তু এই চিন্তা করে না, এটা পাতি বুর্জোয়া চিন্তা আর কি। তো সেই জন্য আমি বলবো যে আপনি তো দীর্ঘদিন থেকে এই দিকে কাজ করছেন, জীবনটাই এই পথে দিয়েছেন। এখন আপনার সংস্কৃতির অঙ্গনে লোক সংস্কৃতির, আধুনিক সংস্কৃতির সঙ্গে কিভাবে আপনি মানে রূপরেখা দিয়ে মিলবন্ধন করছেন? হ্যাঁ, খুব চমৎকারভাবে আপনি বলছিলেন যে আমাদের আত্মপরিচয়ের প্রথম সোপান হচ্ছে যে আমাদের লোকায়ত সঙ্গীত। আমি দেখেছি ইতিহাস গবেষণা করে যে আমাদের এখানে খ্রিস্টপূর্ব 2য়-3য় শতকের আগেই এখানে কিন্তু সাংগীতিক ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ ছিল। আমরা বিশেষ করে সারঙ্গদেবের সঙ্গীত রত্নাকর, সঙ্গীত সুধাকর এইসব গ্রন্থের ভিতরে দেখি যে আমাদের প্রাচীন পুন্ড্রবর্ধনে একটা অসাধারণ ঘটনা ঘটেছিল, যে ওখানে সঙ্গীত, নৃত্য, নাট্যর সংস্কৃতির একটা ঐতিহ্য ছিল। এবং বর্ণনায় পেয়েছি, বিশেষ করে রামচরিতে ভিতরে অসাধারণ একটা বর্ণনা আছে যে উত্তরবঙ্গের এইসব অঞ্চলের মানুষজন, ব্যবসায়ীরাও তাদের বিপণী গৃহে সঙ্গীত করতেন এবং শিশুরা তাদের উঠানে সঙ্গীত চর্চা করতেন। এমনকি গৃহস্থ যে পিঞ্জরাবদ্ধ পাখি, সেও মানুষের ওই গানগুলো শুনে শুনে তারা ওই গানগুলো গাইতেন। এই ছিল আমাদের সাংগীতিক ঐতিহ্য। এবং যদি আমি বলি যে পাহাড়পুর বৌদ্ধবিহার, যেটা সোমপুর মহাবিহার নামে খ্যাত, সেখানেই চর্যাপদের কবিরা কাহ্নপা এবং বিরূপা ছিলেন, সঙ্গীত সংস্কৃতির চর্চা ছিল। এবং টেরাকোটাগুলোতে আমরা দেখি যে ওখানে কীভাবে বাদ্যযন্ত্র পরিবেশিত হতো, কীভাবে সঙ্গীত পরিবেশিত, কিন্তু নৃত্যের ভঙ্গিতেও কিন্তু আমরা অনেকে দেখি সেখানে গান বাদ্য নৃত্য হতো। অবশ্যই। যেমন চর্যাপদে একটা কথা আছে, নাচন্তি বাজিল গান্তি দেবী বুদ্ধ নাটক বিষমা হই। আবার আরেকটা পদ আছে যে 100 পদমা 64 পাখুড়ি তহিচড়ি নাচ ডম্বি বাপুরি। এই তো আমাদের সাংগীতিক ঐতিহ্য, নৃত্য ঐতিহ্য এবং নাট্য ঐতিহ্যের পরিচয়। এবং এই ইতিহাসের ধারাবাহিকতা দিয়ে যদি বর্তমানে আসি, আমাদের এখানে কিন্তু সহস্রাধিক সঙ্গীত ঐতিহ্য আছে, মানে আঙ্গিকগত দিক থেকে আমরা মাত্র কয়েকটি ঘটনা পাই। যেমন আমাদের বাংলা একাডেমি বলেন, শিল্পকলা একাডেমি বলেন, বা এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোতে ঘুরিয়ে ফিরে একই গানের চর্চা হচ্ছে। যেমন ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি। কিন্তু এর বাইরে তো আরও অনেক গান আছে। আমাদের এখানে ধোয়া গান আছে, এখানে ষাটমার গান আছে, এখানে গাজির গান আছে, এখানে আরও মাদার গান, একদিল পীরের গান, হ্যাঁ হ্যাঁ, বহু বহু অজস্র রীতি। কিন্তু অনেক মাধ্যম কিন্তু আমরা হারিয়ে গেছে। যেমন চর্যাপদের কথা বলছি, চর্যাপদের লিভিং ট্রেডিশন কিন্তু এখানে ছিল, সেটা কিন্তু 1000 বছরে আর চর্চা হয়নি। আচ্ছা, লেটো গান কি শেষ হয়ে গেছে? লেটো গান এখনও আছে কিছু কিছু জায়গায়, কোনো কোনো গ্রামে গেলে পারে আমরা। নজরুল তো লেটো গানের সঙ্গে নজরুল বলেন, রবীন্দ্রনাথ বলেন, এরা সবাই কিন্তু আমাদের লোকায়ত সঙ্গীত ঐতিহ্যের সঙ্গেই নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছিলেন, তাই তারা আধুনিক হয়েছেন, বিশ্বব্যাপী হয়েছে এবং তারা মানুষের হৃদয় জয় করে নিয়েছেন। অবশ্যই। কত লোকগান আছে আমাদের,
এখনও আমাদের দেশে যদি আমরা দেখি যে আমরা তাকালে পারে দেখি যে প্রায় 5 শতাধিক লোকসঙ্গীতের আঙ্গিক আছে এবং সেই সব শিল্পীরা আছে এবং তারা এখনও চর্চা আচ্ছা, করতেছে। এই গানগুলোকে উদ্ধার করার তো কিছু হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ, কিছু একসময় বাংলা একাডেমি করেছিল ডকুমেন্টেশনের সংখ্যা কাজ। কত? সেটা আসলে সংখ্যা তো ওইভাবে নিরূপণ কোনো করা ইয়ে যায় নাই। না। এশিয়াটিক সোসাইটি কিছু কাজ করেছিল। এই সবগুলো মিলে আমরা ওই সেই মানে উদ্ধারকৃত গানের ইয়েগুলা মানে সংখ্যাগুলো নিরূপণ করা এবং সেগুলোকে একটা গ্রন্থবদ্ধ করা, সেই চেষ্টাটা নেওয়া যায় কিনা? অবশ্যই সেই চেষ্টাটা নেওয়া দরকার। এখন তো সেটা কি বাংলা একাডেমি করবে নাকি শিল্পকলা করবে? আমি এটা আসলে সবারই, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানই সমবেতভাবে এই কাজটা হতে পারে। এমনকি এটা হতে পারে পর্যটন কর্পোরেশন, যেটা আমাদের পর্যটন মন্ত্রণালয় আছে, বা এই সব কিছু মিলিয়ে কিন্তু করে। তথ্য মন্ত্রণালয় আছে। হ্যাঁ, কারণ তথ্য মন্ত্রণালয়ের কাছে কিন্তু অনেক রেকর্ডস আছে। তারা সবসময় এই ডিস্ট্রিক্ট যে গেজেটিয়ার করে ব্রিটিশ পিরিয়ড থেকে হয়ে আসছে, সেখানে কিন্তু অনেক আঙ্গিকের পরিচয় কিন্তু সেটা আছে। সেগুলোকে নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যদি কাজ করে, যদি আমাদের পর্যটন মন্ত্রণালয় কাজ করে, তাহলে কিন্তু অসাধারণ। একটা জায়গায় আমি একটু যেতে চাই যে আমাদের যে যাত্রাপালাগুলো হতো তখন, যাত্রাপালার মধ্যে কিন্তু অনেক গান আছে। অবশ্যই। সেই গানও তো লোকগানের মধ্যেই পড়ে। অবশ্যই সেই গানগুলোকে আমরা সংগ্রহ করতে পারি কিনা, কিছু করা হয়েছে কিনা? হ্যাঁ, কিছু হয়েছে। বিশেষ করে যাত্রাপালার ভিতরে, যাত্রা তো অনেক ধরনের গানের কিন্তু মিশ্রণ সেখানে হয়েছে। বিশেষ করে ওটা তো নাট্যধর্মীর একটা প্রবণতা আছে। সে সব কিছুকে নিতে পারে, যেমন চলচ্চিত্র সব কিছু গ্রহণ করতে পারে। যাত্রাপালাতে দেখবেন যে আপনার বিবেকের গান, সেই গান, বিবেকের গানগুলো কিন্তু খুব নৈতিক চরিত্র উন্নয়নের ক্ষেত্রে খুব কাজ করতো তখন। যে রাজা ভুল করছে কিংবা নায়ক ভুল করছে, যে ভুল করছে সেখানেই বিবেক চলে আসছে। এই যে এসেতে বাণী শোনাচ্ছে কিভাবে তার আত্মার শুদ্ধি হবে, সে কি কাজ করবে, এইগুলো এখন সিনেমায় ওইভাবে নেই, তাও আছে, একদম নেই বলা যাবে না। আপনি কিন্তু খুব সুন্দর একটা প্রসঙ্গ তুলেছেন। আসলে আমাদের লোকায়ত সঙ্গীতের ধারা কিন্তু মানুষকে শিক্ষা দেয়। আসলে লোকশিক্ষার বাহন হিসাবে সঙ্গীত সবসময় কাজ করেছে। লালন পুরোটাই লোকশিক্ষা, অবশ্যই, তাই না? এবং লালনকেও কিন্তু আমরা আসলে চিনতে পারিনি। যদি ইউরোপ আমেরিকাতে যান, যেমন আমার সম্পাদনায় বই বেরিয়েছে ডক্টর ক্যারল সলোমনের বই, সেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, নিউ ইয়র্ক থেকে। 648 পৃষ্ঠার বই এবং সারা পৃথিবীতে এটা খুব জনপ্রিয় একটি বই। কিন্তু ওই মাত্রায় কিন্তু লালনকে আজও আমরা প্রকাশ করতে পারি না, আমরা চিনতেই পারিনি। লালনকে আমরা লালনই করি না, রবীন্দ্রনাথকে করি না, নজরুলের বিদ্রোহী কবিতা চিৎকার চেঁচামেচি করে পড়ি বটে, কিন্তু তার সেই চির অন্যতম শির আমরা আজও পর্যন্ত দেখা। এবং লালনের সঙ্গে নজরুলের কথা বলছেন, নজরুলের কিন্তু অসাধারণ মিল আছে। যেমন নজরুলের একটা গান আছে যে কোথায় তুই খুঁজিস ভগবান, সে তো রয় তোর নিজের মাঝে। লালন সাই কিন্তু একই কথা বলতেছে যে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আমার দেহের ভিতরেই কিন্তু স্রষ্টা। মানুষ ভজলে সোনার মানুষ পাবে। কিন্তু নজরুল কোথাও লালনের কথা কোথাও বলেননি, কিন্তু তিনি কি লালনের গান শুনেছিলেন কিনা? হ্যাঁ, এটা রেকর্ডস আছে। এটা হলো যে মহিন শাহ তার একটা ইন্টারভিউর ভিতরে বলেছেন যে জসিমউদ্দিনের বাড়িতে একবার নজরুল ইসলাম গিয়েছিলেন এবং সেখানে মহিন শাহ নিজে গান করেছিলেন এবং নজরুল ইসলামের সঙ্গে তার কথোপকথন হয়েছিল। এবং নজরুলের কিছু গানের সঙ্গে লালনের গানের হুবহু মিল পাওয়া যায় এবং এই মিলগুলো দেখেই বোঝা যায় যে খুব ঘনিষ্ঠভাবেই লালনকে জানতে পেরেছিলেন। এবং লালনের যে ইতিহাস আমরা পাই, দেখবেন যে লালনের মৃত্যুর পরপরই যে সংবাদটা হিতকরী পত্রিকায় বেরিয়েছে, সেখানে কিন্তু বলছে লালন সেই 1890 সালেই চট্টগ্রামেও লালনের গান গাওয়া হয়েছে, বরিশালে লালনের গান গাওয়া হয়েছে। লালনের জীবদ্দশায় বাংলাদেশে লালনের গান করা হতো। হ্যাঁ, অবশ্যই। এবং তার শিষ্যরা ছড়িয়ে পড়েছিল। লালনের প্রায় 10 সহস্রাধিক শিষ্য ছিল ওই সময়। এখনো তো অনেক শিষ্য এবং সারা বাংলাদেশে ছিল। হ্যাঁ, এখন লালনের শিষ্যদের ভিতরে যদি বলেন কয়েক লক্ষ সাধক আছেন। বাংলাদেশের বাউল ফকির সাধকরা এখন যেটা নিভে যাওয়া গান, যেটা মারা যাওয়া গান, সেটাকে আবার পুনর্জাগরণ করছেন। এটা ছিল না। এটা আমাদের পাহাড়পুর বৌদ্ধবিহারে এখন যাবেন, সেখানে প্রায় 1 শতাধিক বাউল শিল্পীরা চর্যাপদের গান নিয়মিত গাচ্ছে এবং বাংলাদেশে প্রায় 10টা কেন্দ্র গড়ে উঠেছে চর্যাপদের গানের জন্য। এরা কিন্তু কোনো পৃষ্ঠপোষকতা ছাড়াই নিজের উদ্যোগে কাজটা করছে। কিন্তু বাইরে যেটা হলে পারে, যেটা এইটাকে কিন্তু পৃষ্ঠপোষকতা করতো, আমরা কিন্তু আজও কিন্তু এই ধরনের কাজে কোনো পৃষ্ঠপোষকতা পাইনি। আপনি শুনলে অবাক হবেন, এই চর্যাপদের গান নিয়ে পুনর্জাগরণের প্রক্রিয়া নিয়ে আমি ইউনেস্কোতে 24 সালে প্যারাগুয়েতে বক্তৃতা করেছি। গত বছরও আমি অনলাইনে ইন্ডিয়াতে ইউনেস্কোর বিশ্ব সভায় বক্তৃতা করেছি। এবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ারে চর্যাপদের গায়ন পদ্ধতি এবং পুনর্জাগরণ পদ্ধতি, যেমন চর্যাপদ কীভাবে গাওয়া হতো, এটা নিয়ে অনেক বিতর্ক হতে পারে,
সেটা কিন্তু ইনস্ট্রাকশন আছে বিভিন্ন ধরনের সংস্কৃত কাব্যে। যেমন আমি যেগুলো রেফারেন্স প্রথম দিকে দিচ্ছিলাম, এইসব গ্রন্থের ভিতরে সেগুলো আছে যে চর্যাপদের সুর কী ছিল, চর্যাপদের ছন্দ কী ছিল, এবং কত সাল পর্যন্ত চর্যাপদের ধারাবাহিকতা ছিল। এবং আপনি শুনলে অবাক হবেন, আমরা সবসময় ইতিহাসে পাচ্ছি চর্যাপদ 1200 সালের পরে আর এটার কন্টিনিউটি ছিল না, কিন্তু সঙ্গীত শাস্ত্রের গ্রন্থগুলোতে দেখা যাচ্ছে চর্যাপদ প্রায় 1700 শতক পর্যন্ত চর্যাপদের লিভিং ট্রেডিশন ছিল, অর্থাৎ গান আকারে আমাদের বাউল ফকিররা যেভাবে গায় এইভাবে ছিল। পরে সেটা বিস্তৃত হয়ে গেছে, নেপালে চলে গেছে, তিব্বতে চলে গেছে, ওখানে কিন্তু লিভিং ট্রেডিশন আকারে আছে, কিন্তু আমরা বাংলাদেশে সেটাকে করতে পারিনি। এবং চর্যাপদই কিন্তু প্রথম, যেটা আপনি বলছিলেন লোকায়ত সঙ্গীত ধারার প্রথম পদ, যে পদটার কথা আপনি বললেন, এই যে সেই পদের ভিতরে আছে বাঙালির পরিচয়। একই সঙ্গে চর্যাপদের দুইটা পদের ভিতরে বাউল, যে এখন আমরা বলছি না, বাউল শব্দটার প্রথম শব্দটা আমরা পাই, যে নাচন্তি বাজিল, এই যে বাজিল শব্দটা পাচ্ছি। আবার আর একটা পদে আছে চর্যাপদের 35 সংখ্যক পদে, বাজুলে দিলম লক্ষ্য ভনিয়া। এই বাজিল এবং বাজুল এই শব্দ থেকে বাউল শব্দটার উৎপত্তি, এটা আহমদ শরীফ তার বাউল তত্ত্ব বইয়ের ভিতরে বলেছেন। এই আঙ্গিকে কিন্তু আমরা গবেষণা করতে পারিনি, এবং এই আঙ্গিকে গবেষণা করা দরকার। আরেকটি বিষয় আমি বলতে চাই, আপনি যেহেতু নতুন প্রজন্মকে কিভাবে যুক্ত করা যায় এই প্রসঙ্গটা বলছেন, এখন কিন্তু সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা যদি আমাদের বিভিন্ন ফর্মকে, যেমন শিল্পকলা একাডেমি দায়িত্ব নিতে পারি, আমরা এইটা বিষয়টা বিস্তারিত আলোচনা করতে চাই, ফিরে আসি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত 8 অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট লোক গবেষক সাইমন জাকারিয়া। আমরা ফিরে এসে তার আরো গুরুত্বপূর্ণ কথা শুনবো। সুধী স্বজন, আপনারা দেখছেন সিটি ব্যাংক নিবেদিত 8 অক্ষরের গল্প। আমাদের সঙ্গে আছেন সাইমন জাকারিয়া। ফিরে আসছি এবং শুনছি তার কথা। হ্যাঁ, যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যদি শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি ছোট ছোট করে বাংলাদেশের যত প্রকার সাংগীতিক ঐতিহ্য আছে তার ইতিহাস এবং তার বর্তমান অবস্থা, এবং কারা এটার ওনারশিপ, এখন যারা আছে জীবিত আছে, অনেক আঙ্গিক আছে যেগুলো হলো আরেকটা জেনারেশন গেলে সেটা হয়তো আমরা খুঁজে পাবো না আর। যেমন কুষাণ গানের কথা বলি, কুষাণ গানের এখন একমাত্র গায়ক আছে বাংলাদেশে, সেটা হলো কৃপাসিন্ধু রায় সরকার। কোথায় থাকেন? এটা কুড়িগ্রামে। উনি মারা যাওয়ার পরে কিন্তু এই ধারাটাই মারা যাবে। যেমন কুষাণ গান নতুন প্রজন্মকে শেখানোর জন্য একটা যদি ইন্টেন্সিভ ওয়ার্কশপ থাকে, যে এটা যেন কৃপাসিন্ধুর পরে আরও পরবর্তী জেনারেশন যেন এটা কন্টিনিউ করতে পারে, নতুন শিষ্য তৈরি করতে পারে। হ্যাঁ, যেমন রয়ানি গান আছে বা গাজির গান আছে, কিছু কিছু প্রায় গাজির গান তো তাও দু একজন গাচ্ছে, পটের গানও কিছু ভালো আছে, কিন্তু এই যে কুষাণ গানের কথা বলেন এগুলো কিন্তু এখন শুনি না। হ্যাঁ হ্যাঁ, ষাটমার গান আছে বা মানিক পীরের গান আছে, এগুলো প্রায়, এগুলো সুরের পার্থক্য কতটা? ধরেন লালনের থেকে কিংবা হাসান থেকে কিংবা শাহদুল করিম, এদের গানের সুরের পার্থক্যটা কোথায়? আসলে সঙ্গীত মূলত ভৌগোলিক কারণে সুরের পার্থক্যগুলো ঘটে। অর্থাৎ কুষ্টিয়া যে রিজন, সেই অঞ্চলের ভৌগোলিক ব্যবস্থার উপরে মানুষের এবং বাদ্যযন্ত্র সবকিছু ইয়ে হয়, সুর নির্ভর করে। আর উত্তরবঙ্গে যখন যাচ্ছে সেখানে সুরের প্যাটার্ন আলাদা। আবার যদি একদম চট্টগ্রামে যান, সেখানের যে সমুদ্র উপকূল এবং নদী এবং পাহাড়ের পাদদেশ, সেখানে সুরের প্যাটার্নটা একরকম হয়। এই জন্য আসলে বৈচিত্র্যটা দেখা যায়। যেমন শাহ আব্দুল করিমের সুরের যে প্যাটার্ন, ওই অঞ্চলে দেখবেন যে শাহ আব্দুল করিম, রাধারমন বা হাসন রাজা, এরা কিন্তু একই প্যাটার্নের সুর, কাছাকাছি, কারণ ওই যে ভৌগোলিক অবস্থার ভিতরে সুরগুলো গড়ে উঠেছে। আমরা যদি এরকম একটা কাজ করতে পারি, চর্যার গান, তারপরে আপনি যে সমস্ত গানের ধারাগুলো কথা নেই, সব গান আমরা ধরেন এরকম 10 জন শিল্পীকে আমরা সংগ্রহ করলাম, যারা শেষে এসে আধুনিক গান, রবীন্দ্রনাথ নজরুল হয়ে আমরা আধুনিক গান এই পর্যন্ত আমরা এলাম। ধারাবাহিক রূপ আমরা যদি দেখাতে পারি কোনো অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকদের সামনে, সেটা করা যায় কিনা? অবশ্যই, এটা খুবই যৌক্তিক এবং খুবই গঠনমূলক একটা কাজ হতে পারে। বিশেষ করে আমরা যদি আন্তর্জাতিক পর্যায়ে আমাদের নিজেদেরকে উপস্থাপন করতে চাই, আপনি যে কথাটা বললেন, আমরা যদি পরম্পরাটা ধরে দেখাতে পারি যে হ্যাঁ চর্যাপদের কালে কি গান হতো, কিভাবে হতো, সেটা আমাদের সাধকরা গাচ্ছে, সামনে আমরা ইতিহাসটা দেখতে পাবো। নতুন প্রজন্ম দেখুক যে আমার সংস্কৃতির ঐতিহ্যটা কত শক্তিশালী, তাহলে আমাদের অর্থনীতিও স্ট্যান্ডার্ড হবে। অর্থনীতি তো একা চলতে পারে না, তাকে চলতে হয় সংস্কৃতির সঙ্গে। পর্যটন যে কথাটা আপনি বলছেন, পর্যটনকে তো সংস্কৃতির সাথে যেতে হবে। পৃথিবীর সব দেশ পর্যটনে আর্থিক সাফল্য লাভ করছে, তাই না? আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, পৃথিবীর অন্যান্য দেশ, ওদের মোটা অঙ্ক আসে হচ্ছে আপনার পর্যটন থেকে। আমাদের দেশে আমরা যদি এই সাংস্কৃতিক ঐতিহ্যগুলোকে প্রদর্শন করতে পারি, তা আমরা মোটা অঙ্কের আমরাও আয় করতে পারবো।
হ্যাঁ, এটা সুন্দর পয়েন্টস বলেছেন। সেটা হলো সংস্কৃতির যে একটা আর্থিক বিষয় আছে সেটা আমরা অবশ্যই আছে। বুঝিনি। না, সেটা কালচারাল ট্যুরিজম যদি আমরা করতে পারি, আমাদের দেশের মতো ভৌগোলিক অবস্থা এবং এত সুন্দর দেশ কিন্তু নেই। নেই। আপনি যদি সুন্দরবনের ভিতরে দুবলারচরে একটা রাস মেলা হয়, সেটা যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, কোটি কোটি টাকা আর্ন করতে পারে বাংলাদেশ সরকার। কারণ বিদেশিরা সবাই কিন্তু ওই সময়ে আসবে, ওই নদীতে থাকবে, পারফরমেন্স ওইটাকে দেখবে। একটা মানে পর্যটন বান্ধব করতে হবে, নিরাপত্তা দিতে হবে, তাদের সব সাপোর্টগুলো দিলে আমরা সেটা করব। আমাদের কিন্তু সম্ভাবনার একটা অপার সম্ভাবনার দেশ বাংলাদেশ। অবশ্যই, অবশ্যই। সেই জায়গায় আমরা যাচ্ছি না, আমরা তরুণ সম্প্রদায়কে বেকার করে রাখছি এবং ফেসবুক মোবাইলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যে তারা সেখানেই বসে থাক এবং মাদকের মধ্যে। সেখান থেকে বের করে আনার জন্য এই সরকারের কিন্তু একটা ব্যাপক প্রচেষ্টা আছে, এটা আমি বলতে পারি। এবং শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, অন্যান্য প্রতিষ্ঠানের কাজ হলো এই মানে যে বিপদগামী মানুষকে সামনে নিয়ে আসা এবং তাদের বিবেকের জাগরণ ঘটানো। নৈতিকতা এবং বিবেকের জাগরণ যদি ঘটে তাহলে কিন্তু একটা দেশ এমনিতেই ভালো হয়ে যায়। অবশ্যই, অবশ্যই। তাই না? আসলে নৈতিকতা এবং এই যে বিবেকের জাগরণ, সেটা করতে গেলে কিন্তু সংস্কৃতি ছাড়া কোনো বিকল্প নেই। অন্য কোনো বিকল্প নেই। আমরা ছোটবেলায়, আমি বলি সাইমন, যে আমি এই যে আমার যশোর তো একটা অন্যরকম জায়গা ছিল, রাজনীতি হানাহানি, সেখানে আমি বেরিয়ে এলাম কেন? আমি ছোটবেলায় কিভাবে যেন এই লাইনে ঢুকলাম আমি জানি না। তো সেখানে হচ্ছে রচনা প্রতিযোগিতায় প্রথম হলাম, একটা রচনা লিখে সেখানে আমাকে 3টা বই দেওয়া হলো, উন্নত জীবন, শ্রেষ্ঠ জীবন, মানব জীবন, ডক্টর লুৎফর রহমানের বই। এটা পড়ার পরে আমি সেখানে অনেক কিছু দেখলাম। 2টা জিনিস আমার খুব কাজে লেগেছে। লাইব্রেরি তৈরি করা, জ্ঞান আহরণের জন্য একটা ব্যক্তিগত লাইব্রেরি দরকার। আমি তখন যেভাবে বই জোগাড় করতাম আর লাইব্রেরি বানানোর চেষ্টা করতাম। আর একটা হলো কখনো ঋণই থাকতে হয় না। ঋণ থাকলেও ঋণগ্রস্ত মানুষ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এই 2টা জিনিস কিন্তু আমি ওখান থেকে শিখেছিলাম। এই যে নৈতিকতা শিক্ষা ডাক্তার লুৎফর রহমান আপনাকে শেখানো। আসলে লুৎফর রহমানের বই কিন্তু এক সময় আমাদের স্কুল কলেজ লেভেলে, আমাদের এই বইগুলো এখন হারিয়ে যাচ্ছে। এখন কেউ পড়ে না। এটাকে পড়াতে হবে। এই বইগুলো যদি কেউ না পড়ে তাহলে তার বিবেকের জাগরণ হবে না, নৈতিক মূল্যবোধ তার তৈরি হবে না। এবং দেখেন, এইগুলো না হলে মানুষ, আমরা রবীন্দ্রনাথের ছুটি গল্প পড়ে কাঁদি, তাই না? পোস্টমাস্টার গল্প পড়ি, রতনকে কেন নিয়ে গেল রবীন্দ্রনাথ, এই জন্য এখনো ব্যথা পাই। হ্যাঁ, তখন বিশ্লেষণ করি কেন এই আবেগগুলো, এই যে আবেগের অনুভূতিগুলো। শুদ্ধ সংস্কৃতি চর্চার যে জায়গাটা, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের রাষ্ট্রের। রাষ্ট্র তাদেরকে সবকিছু দিতে হবে। কারণ যদি রাষ্ট্র সঠিকভাবে পরিচালনা করতে হয়, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখতে হয়, তাহলে সৎ, শুদ্ধ, সত্য সংস্কৃতির প্রবাহটা রক্ষা করতে হবে। এবং সবসময় দুটো থাকে, আমরা তো ইভিল ফোর্স তো থাকবেই। ইভিল ফোর্সের মোটিভের বিরুদ্ধে যুদ্ধ করবে সত্য এবং ন্যায়, তাই না? সেইটা দেখে আপনি রবীন্দ্রনাথের সঙ্গে আইনস্টাইনের যে কথোপকথন, সেখানেও দেখবেন যে রবীন্দ্রনাথ কি বলছে, আইনস্টাইন বলছে সত্য, পৃথিবী যদি এখানে নাও থাকতো তো সত্য তো থাকতো, অবশ্যই, সৌন্দর্য যেভাবে হোক থাকতো। রবীন্দ্রনাথ বলছেন না, সেই সত্যের কোনো মূল্য নেই যদি তা মানুষের না ব্যবহার করে। সেই সৌন্দর্য কি হবে যদি মানুষ তা না দেখে, তাই না? রবীন্দ্রনাথের কাছ থেকে আমরা শিক্ষাটা পাই যে মানুষ একটা অনেক বড় জায়গায় আছে। নজরুল বলছেন, মানুষের চেয়ে বড় কিছু নয়, নয় কিছু মহিয়ান। এবং লোক সংস্কৃতির মূল লক্ষ্য ছিল মানুষ। হ্যাঁ, এখনও কিন্তু আমাদের লোকায়ত সংস্কৃতি যেগুলো চর্চা হচ্ছে, তাদের মূল কেন্দ্রস্থলে কিন্তু মানুষ, মানে স্রষ্টাকে তারা মানুষের বাইরে দেখেন না। আর সংস্কৃতি বলেন, রাজনীতি বলেন, বা যা কিছু বলেন, যত জ্ঞানই বলেন, সব কিছুর আশ্রয় কিন্তু মানুষ। এবং প্রকৃতি জগতে মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য, মানুষের যে মানবিক মহিমা, সেটাকে প্রকাশ করার জন্যই কিন্তু লোকায়ত সংস্কৃতি সবসময় কাজ করে যাচ্ছে। এবং লোকায়ত সংস্কৃতির একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে যে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালো মানুষ হয়ে ওঠার চর্চা করতে হবে। অবশ্যই। এই জন্য লালন বারবার বলছেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। তো আমরা সেই সোনার মানুষ খুঁজছি। এবং আমি মনে করি যে ভালো মানুষ মানে মানুষ হওয়া, ভালো মানুষ খোঁজা, আমাদের এই জীবনের যে খোঁজা, সেগুলো কোথায় আছে? অন্বেষণের মধ্যে। অন্বেষণের মধ্যে জীবন লুকিয়ে থাকে। সাইমন, আমরা একদম শেষে এসে গেছি। আপনি আর স্বপ্নের কথা বলবো না, আপনার পরিকল্পনা কি? আমার পরিকল্পনা যদি বলেন, আমি একটি জীবন, আপনি বলেছেন যে আমি লোকায়ত সংস্কৃতির পুনর্জাগরণের জন্য কাজ করছি, এবং আমি দেখেছি যে আমাদের দেশের সবথেকে জ্ঞানী মানুষ হলো লোকায়ত সংস্কৃতির চর্চাকারীরাই। এবং এদেরকে সঠিকভাবে তুলে ধরা, এদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা, এদের যে অধিকার নিশ্চিত করা, তার জন্য আমার লড়াই জাগ্রত আছে। এবং আমার আকাঙ্ক্ষা হচ্ছে বাংলাদেশের লোকায়ত সংস্কৃতির চর্চাকারীরা একটি নিজেদের মূল্যায়নটা পাক,
এবং নিজেদেরকে শুধু দেশে না, দেশের গণ্ডির বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেন তাদের নিজেদেরকে উপস্থাপন করতে পারে, তার জন্য কাজ করে যাচ্ছে। আমি গভীরভাবে দেখেছি যে লালনের গান গাইবার জন্য এই বিদেশি ইউরোপের থেকে অনেক মানুষ আসে, তারা লালনের পোশাক পরে সেজে সেরকম থাকতে চায়। তা লালন যে কি ভয়ঙ্করভাবে প্রভাবিত করতে পারে মানুষকে। আসলে লালনকে এতদিন পর্যন্ত ভাবা হয়েছে শুধু অশিক্ষিতরা বা যারা লেখাপড়া জানে না তারাই লালনকে অনুসরণ করে, কিন্তু এখন কিন্তু বাংলাদেশে সেই দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশে ফ্রান্স থেকে দেবোরা এলিয়েত কুকেরম্যান, যিনি এখন ফকির দেবোরা জান্নাত নামে খ্যাত, তিনি কিন্তু দেখছি ফ্রান্সের ওকে। প্যারিস ইউনিভার্সিটি থেকে ফার্স্ট কালচারাল ইঞ্জিনিয়ারিং এবং ইংল্যান্ড থেকে দ্বিতীয় মাস্টার্স করেছেন এবং পিএইচডি করছিলেন ক্যালিফোর্নিয়াতে, আমেরিকাতে। সেখান থেকে এসে লালন দর্শনের চর্চাকারীদের দেখে, সাধুসঙ্গ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। আপনি কি লালনের গান করতে পারেন? না, সেটা গাওয়া ঠিক হবে না প্রকাশ্যে, সেটা আমি নিজের জন্য করি। না, আমরা আজকে প্রথম শুনি আপনার লালন। যে গানটা লালনের গান কিন্তু সমসাময়িক কালের সঙ্গে সম্পৃক্ত, এই গানটি অনেকেই জানেন না। এই গানটি বিশ্বভারতীতে লালনের যে খাতা আছে সেখানেও আছে, আবার লালনপন্থীদের কাছে সংরক্ষিত খাতায়ও আছে। গানটি হলো এরকম: উদয় কাল কলি রে ভাই, কলি আমি বলি তাই, আহা, কলিকালে অমানুষের জোর, যত ভালো মানুষ বানায় তারা চোর, সমঝে ভাবে না চলিলে বোম্বে টের ভাতে পড়বি ভাই, উদয় কাল কলি রে ভাই, কলি আমি বলি তাই। বাহ, দুর্দান্ত। অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে খাটো করবো না, আপনি অনেক বড় কাজ করছেন। প্রিয় দর্শক, সিটি ব্যাংক নিবেদিত RTVর অক্ষরের গল্প আয়োজনে ছিলেন আজকে আমাদের সাইমন জাকারিয়া। ও অনেক কাজ করছে আমাদের লোক সংস্কৃতি নিয়ে, আমাদের লোক সাহিত্য নিয়ে। এই ঘরানায় মানুষ খুব কম কাজ করে, মনে করে এখানে প্রাপ্তি খুব কম, আমরা সব আধুনিক হতে চাই, কিন্তু কোনো সত্যিকার আধুনিক মানুষ যদি তার আত্মপরিচয় না জানে সে কখনোই আধুনিক হতে পারে না। আধুনিক হতে গেলে আত্মপরিচয় লাগে, ইতিহাসবোধ লাগে, বিজ্ঞান মনস্ক হতে হয় এবং তার নিজের যা স্বজাতির ঐতিহ্যকে তার মনে রাখতে হয়। শুধু দর্শক, এটা আমরা মনে রাখবো, এই রেখেই আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।